বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক সিলতে রোদ, লেখিকা জেরিনা আক্তার নিপা, পর্ব 27। অব্র নীতির দিকে রক্তবর্ণ চোখ করে তাকিয়ে বলল, ও তোমাকে ভালোবাসার কথা বলবে? আমি তা চুপচাপ শুনবো? কিছু বলতে পারবো না? বলবেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু আপনি ওনাকে গালি দিচ্ছেন কেন? গালি দিব না? তুমি সব সময় মাথায় ঘোমটা দিয়ে থাকো, কোনো ছেলেদের সামনে যাও না, বাড়ির ভিতরেও যথেষ্ট পর্দা করে চলো, তারপরেও ও তোমাকে দেখে কীভাবে? মেয়েদের দিকে এত নিখুঁত নজরে তাকাবে কেন? ক্যারেক্টারলেস না হলে কেউ এমনটা করবে না। তাকিয়েছে তাও একটা বিবাহিত মেয়ের দিকে। আনমেড হলে কথা ছিল না, সে তোমাকে বিয়ে করে নিত, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার বউয়ের দিকে কেন কেউ চোখ তুলে তাকাবে? অব্রের এমন পাগলামি দেখে নীতির হাসি পাচ্ছে। কেউ নীতির দিকে তাকালে অব্র কি তার চোখে ধরে রাখতে পারবে? নীতি তো পর্দা করে, তবু ওই ছেলেটা তার প্রতি কেন আকর্ষিত হলো? ছেলেটা না হয় আমার দিকে তাকিয়েছে, তাই বলে আপনি যদি এখন ওনাকে গালি দেন বা মারতে যান, তাহলে কি সব ঠিক হবে? শুধু শুধু ওনাকে গালি দিয়ে আপনি কেন পাপের ভাগিদার হবেন? আমি বুঝতে পারছি না তুমি ওই স্কাউন্ডালটার হয়ে কথা বলছো কেন? আমি মোটেও ওনার হয়ে কথা বলছি না, আমি আমার স্বামীর হয়ে কথা বলছি। আমি চাই না আমার স্বামী এমন কোনো কাজ করুক যাতে গুনাহ হবে। অব্র হঠাৎ কিছু না বলে নীতির একদম কাছে এসে দুহাত শক্ত করে চেপে ধরে বলল, আমি তোমাকে হারাতে পারবো না নীতি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি শুধু আমার, শুধুই আমার। অন্য কেউ তোমাকে ভালোবাসবে তো দূরে তোমার দিকে ভালো করে তাকাতেও পারবে না। তোমার সবটুকুতে শুধু আমার অধিকার আছে, অন্য কারো না। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি শুধুমাত্র আপনারই, অন্য কারোর কেন হব বলুন তো? আপনি আমার স্বামী, আমার সবটা জুড়ে শুধুই আপনি। আমি তোমাকে নিজের করে পেতে চাই, এতটা আপন করে পেতে চাই যাতে আর তোমাকে হারানোর ভয় আমার মধ্যে কাজ না করে। আমি আর পারছি না নীতি। আমার মনে হচ্ছে তুমি যেন আমার হয়েও পুরোপুরিভাবে আমার না। নীতি অব্রের এই কথা ঠিক বুঝতে পারলো না। নীতি বলল, আমি কি করলে আপনি বুঝবেন আমি পুরোপুরিভাবে শুধুই আপনার? আপনি যা বলবেন আমি তাই করব। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমাকে যে প্রমিস করেছিলে তা রাখো। আমি আজ তোমার কাছে যা চাইবো তুমি তাতে না করবে না। অব্র নীতিকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল। নীতি অব্রের কাঁধে হাত রাখলো, ভীত গলায় বলল, আপনি? অব্র বাধা দিয়ে বলল, প্লিজ নীতি, আজ তুমি কোনো আপত্তি করবে না। অব্র নীতিকে বেডে নিয়ে গিয়ে বসিয়ে দিল। নীতির হাত পা কাঁপছে, বুকের ভিতরে এত জোরে শব্দ করছে যেন নীতি তা স্পষ্ট শুনতে পারছে। হার্টবিট হঠাৎ দ্বিগুণ বেড়ে গেল। অব্র দু হাতে নীতির মুখ ধরে অজস্র সময় ভরিয়ে দিতে লাগলো। নীতি অব্রের শার্ট খামচে ধরল। অব্র নীতিকে শুইয়ে দিয়ে কপালে গাঢ় চুমু দিয়ে ঠোঁটে আলতো করে স্পর্শ করে ওর গলায় কয়েকটা চুমু দিয়ে শাড়ির আঁচলে হাত দেওয়ার সাথে সাথে নীতি অব্রকে ধাক্কা দিয়ে উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, না প্লিজ, আপনি আমাকে আর একটু সময় দিন। আমি এসবের জন্য এখনও নিজেকে তৈরি করতে পারিনি। অব্র নীতির ধাক্কাকে একটু দূরে গিয়ে পড়ল। নীতি এমন কাণ্ডে অব্র হতভম্ব হয়ে নীতির দিকে তাকিয়ে রইল। নীতি বেচারি অব্রের এই করুণ মুখটার দিকে তাকাতে পারছে না। নীতির এমন করাতে অব্র কিছুটা অপমান বোধ করলো। নীতি তাকে এতটা কাছে টেনে নিয়ে দূরে সরিয়ে না দিলেও পারত। অব্র 2 মিনিটের মতো কিছু না বলে নীতির দিকে এক নজরে তাকিয়ে থেকে চুপ করে সোজা রুম থেকে বের হয়ে গেল। অব্র চলে গেলে নীতি বুঝতে পারলো সে এ কাজটা ঠিক করেনি। এতে অব্র অনেক কষ্ট পেয়েছে, কিন্তু নীতি বা কী করবে? অব্র এতটা কাছে চলে আসায় ওর যে বড্ড ভয় লাগছিল। অব্রের চলে যাওয়ার দিকে তাকিয়ে নীতির চোখ ছলছল করে, সাথে সাথে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। নীতি বালিশের ওপর মুখ রেখে উপর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে অস্পষ্ট করে বলতে লাগলো, আমি আপনাকে না চাইতেও কষ্ট দিয়ে ফেলেছি। আপনি আমার জন্য এতটা কষ্ট পেলেন, আমি আপনার যোগ্য না।
আপনাকে সুখ দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। আমি শুধু আপনাকে দুঃখই দিয়ে গেলাম। নীতি ব্যাকুল হয়ে কাঁদছে। না জানি অব্র রাগ করে কিছু একটা করে বসে। নীতি আজ অব্রকে অনেক অপমান করেছে। আমি গুনাহগার। আপনি আমার স্বামী, আমার উপর আপনার অধিকার আছে। আপনি তো আমার কাছে বেশি কিছু চাননি, অন্যায় কিছু দাবি করেননি, শুধু স্বামীর অধিকার দাবি করেছেন। আর স্বামী স্ত্রী হয়েও আপনার সেই দাবি পূরণ করতে পারিনি আপনার আবদার রাখতে। কোনো মহিলা তার স্বামীর প্রয়োজনের ডাকে সাড়া না দিলে যদি সে তার উপর রাগান্বিত হয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা তার উপর লানত করতে থাকেন যতক্ষণ না সে সকালে উপনীত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো পুরুষ নিজ স্ত্রীকে তার শয্যার দিকে ডাকলে সে যদি কোনো অজর বা শরীয়তসম্মত কারণ ছাড়া তাতে সাড়া না দেয়, অতঃপর সে তার উপর রাগান্বিত হয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা তার উপর লানত করতে থাকে যতক্ষণ না সে সকালে উপনীত হয়। অন্য এক বর্ণনায় এসেছে, যতক্ষণ পর্যন্ত না স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়েছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার উপর অভিশাপ করতে থাকেন। বুখারী শরীফ 3237, মুসলিম 1436, আবু দাউদ 2141। আমি একজন আদর্শ স্ত্রী হওয়া তো দূর, আমি আপনার মনই রাখতে পারলাম না, আপনার ডাকে সাড়া দিতে পারলাম না। সকল ফেরেশতারা আমার উপর লানত দিচ্ছে। আমি কোন মুখে আপনার সামনে দাঁড়াবো, কিভাবে আপনার কাছে ক্ষমা চাইব? আর আমি ক্ষমা চাইলেও কি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন? নীতি কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে তা সে নিজেও জানে না। ঘুম ভাঙলে সে নিজেকে বিছানায় দেখে হুড়মুড় করে উঠে বসলো। রাতের কথা মনে হলে চারপাশে তাকিয়ে অব্রকে খুঁজতে লাগলো। না, অব্র কোথাও নেই। তার মানে অব্র কাল রাতে রুমে আসেনি। অব্রের কথা ভাবতেই নীতির বুক হাহাকার করে উঠল। কাল রাতের অব্রের সেই মুখখানি চোখে ভাসলে নীতির বুক ফেটে কান্না আসতে লাগলো। না জানি অব্র রাতে কোথায় ছিল। নীতি আর কিছু ভাবতে পারছে না, তার মাথা ছিঁড়ে যাচ্ছে। কান্না করার কারণে মাথা ব্যথা করছে, চোখেও জ্বালা করছে। নীতি তাড়াতাড়ি উঠে নিচে কলতলায় এসে অজু করে রুমে গেল। আলনা থেকে হিজাব নিয়ে পড়তে গেলে গায়ে জড়ালো লাল শাড়ি দেখে হু হু করে কেঁদে ফেলল। এই শাড়ি কাল অব্র নিজের হাতে পরিয়ে দিয়েছিল। নীতি জায়নামাজে বসে অনেক কাঁদল। মোনাজাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমি আপনার পাপী বান্দি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার স্বামীর মন রাখতে পারিনি, না চাইতে ওনাকে কষ্ট দিয়েছি। আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি ক্ষমা না করলে আমি কার কাছে ক্ষমা চাইব? আপনি মহা ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। হে আমার রব, আপনি তো আপনার বান্দার মনের অবস্থা বুঝতে পারেন। আপনি তো জানেন আমি জেনে বুঝে ওনাকে কষ্ট দিইনি। মাবুদ, আমি আমার স্বামীর মন রেখে চলতে পারি, সারা জীবন ওনার সাথে বাধ্য হয়ে চলতে পারি, আপনি আমাকে এই তৌফিক দান করুন। মোনাজাতে বসেও নীতির চোখ বেয়ে টুপ টুপ করে অশ্রু ঝরছে। নামাজ শেষ করে নীতির নিচে গিয়ে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলল, তবুও অব্রকে কোথাও পেল না। এত সকালে কারো কাছে অব্রের কথা জিজ্ঞেসও করতে পারছে না। কেউ জিজ্ঞেস করলে নীতি কি বলবে? অব্র রাতে তার উপর রাগ করে রুমে ছিল না এটা বলবে? অসম্ভব। স্বামী স্ত্রীর মধ্যকার কথা অন্য কাউকে জানতে না দেওয়াই ভালো। 8টা বেজে গেল, কিন্তু এখনও অব্রের কোনো খোঁজ নেই। নীতি যেন অব্রকে দেখতে না পেয়ে পাগলের মতো করছে। রুনি, তোমার ভাইয়াকে দেখেছ? না তো ভাবি, হয়তো এদিকেই কোথাও আছে। তুমি ভাইয়াকে খুঁজছো কেন? কোন কাজ আছে কি? না তেমন কিছু না, দেখছি না তাই জিজ্ঞেস করলাম। ইস, তুমি দেখছি ভাইয়াকে চোখে হারাও। নীতি ম্লান হাসলো। রুনি আবার বলল, তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো? তোমাকে দেখে ইচ্ছে হয় আমিও যেন আমার স্বামীকে এতটা ভালোবাসতে পারি। আমি আর আমার ফিউচার হাজব্যান্ডও যেন তোমাদের মতো হতে পারি। ভাবি তুমি এই দোয়া করবে, অব্র ভাইয়া যেমন তোমাকে পাগলের মতো ভালোবাসে, ঠিক তেমনই যেন আমার হাজব্যান্ডও আমাকে ভালোবাসে। রুনির কথাগুলো শুনে নীতির কলিজা ফেটে যাচ্ছে। নীতি তার মনের অবস্থা কারোর সামনে প্রকাশ করতে পারছে না। ভিতরে ভিতরে কষ্ট পেয়ে মরছে।
পিহু নীতিকে দেখে প্রায় চিৎকার করে বলল, এ কি নীতি, তোমার এই অবস্থা কেন? তোমার চোখ মুখ এভাবে ফুলে আছে কেন? তুমি কান্না করেছো নাকি? নীতি মিথ্যা হাসার চেষ্টা করে বলল, কান্না করবো কেন আপু? কান্না করনি তাহলে তোমার ফেসের এই হাল কেন? সত্যি করে বলো তো নীতি, তোমার কি হয়েছে? সত্যি বলছে আপু, কিছু হয়নি। পিহু নীতির কথা বিশ্বাস করে নিল। পিহু অন্য কথায় চলে গেল। নীতি, আজ একটা ধামাকা করব, তুমি সামনে থেকো, দারুণ মজা হবে। আমি শিওর আদনান হয়তো হার্ট অ্যাটাক আর নয়তো স্ট্রোক তো করবেই। নীতি তেমন আগ্রহ দেখাতে পারলো না, তার মন অব্রকে খুঁজে বেড়াচ্ছে। নীতি মনে মনে বলল, কোথায় আপনি? এভাবে আমার উপর রাগ করে আপনি কোথায় চলে গেলেন? যেখানেই থাকুন তাড়াতাড়ি চলে আসুন না প্লিজ। আমি আপনার সব রাগ সব অভিমান ভাঙিয়ে নিব। অব্র 10টার সময় কোথায় থেকে যেন ফিরে আসলো। নীতির চোখ গেটের দিকেই ছিল। অব্রকে ভিতরে ঢুকতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। বেচারার মুখের দিকে তাকানো যাচ্ছে না। এক রাতের মধ্যে নিজের একই অবস্থা করে ফেলেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা একেবারে শুকিয়ে গেছে যেন। নীতি দৌড়ে অব্রের কাছে গেল। কোথায় ছিলেন আপনি? সারা রাত কি বাইরে থেকেছেন? অব্র নীতির কথা শুনতে পেল না, এমন একটা ভান করে রুমে চলে গেল। নীতি পেছন থেকে অব্রের দিকে তাকিয়েই রইল। নীতিও পেছন পেছন রুমে গেল। রুমে গিয়ে দেখে অব্র ব্যাগ গুছাচ্ছে। ব্যাগ গুছাচ্ছেন কেন? আমরা কি আজ চলে যাব? অব্র কিছু না বলে নিজের কাপড় ব্যাগে ঢুকে নিল। নীতি আলাদা ব্যাগে আনেনি। অব্র এদিকে ওদিক তাকিয়ে আলনার দিকে এগুলো নীতির সামনে গিয়ে দাঁড়ালো। প্লিজ আমার সাথে কথা না বলে এভাবে আমাকে ইগনোর করে চলবেন না। আপনার নীরবতা আমার সহ্য হচ্ছে না। আমি কাল রাতের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে মাফ করে দিন। কথাগুলো বলার সাথে সাথে নীতি কেঁদে ফেলল। অব্র নীতিকে কাঁদতে দেখেও কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। নীতি নিচে বসে পড়ল, মুখে হাত চেপে ধরে কাঁদতে লাগলো। অব্র পিহুর কাছে গিয়ে বলল, আমরা আজই ঢাকায় ব্যাক করছি। তুই আর আদনান কি আজ আমাদের সাথে যাবি, নাকি এখানে আর কিছুদিন থেকে যাবি? পিহু অবাক হয়ে বলল, চলে যাচ্ছিস মানে? আমাদের তো এখানে আরও কিছুদিন থাকার কথা ছিল। হ্যাঁ ছিল, তবে ঢাকায় আমার আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে। আজকের মধ্যে ঢাকা পৌঁছাতে হবে, না গেলে কি অনেক ক্ষতি হয়ে যাবে। পিহু আর অব্রকে বেশি কিছু জিজ্ঞেস করলো না, কারণ পিহু বুঝে গেছে অব্র আর নীতির মধ্যে কিছু একটা হয়েছে। অব্রকে পিহু আজ থেকে চিনে না, অনেক আগে থেকে চিনে। অনেক বছর ওরা একসাথে ছিল। অব্রের মুখ দেখে পিহু ওর মনের কথা বলে দিতে পারবে। আচ্ছা তুই আন্টি আঙ্কেলকে গিয়ে বল আমরা যে আজ চলে যাব, ততক্ষণে আমি ব্যাগ গুছিয়ে নিই। আচ্ছা। ওরা সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আঙ্কেল আন্টি বাকি সবাই অনেক রাগ করেছে। রুনি তো নীতিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। জ্যোতি রাগ করে কিছুই বলেনি, মুখ কালো করে গেটের কাছে দাঁড়িয়েছিল। শুভ রাগে ওদের সামনে আসেনি। কালোর বিয়ে গেল আর আজই ওর বন্ধুরা চলে যাচ্ছে। শুভর বউ ওদের সাথে হাসি মুখে কথা বলে ওদেরকে বিদায় দিল। গাড়িতে পিহু নীতির সাথে বসলো। অব্র ইচ্ছে করে পিছনের সিটে বসেছে। পিহু সব বুঝতে পেরে সরাসরি কাউকে কিছু জিজ্ঞেস করলো না, কিন্তু নীতিকে অব্রর ব্যাপারে অনেক কিছু জানালো। চলবে।